আজকে আমরা বহুদিন পরে আবার সমাগত হয়েছি স্কুলের ডাইনিং হল কাম সভাগৃহ। উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক, অন্যান্য সহশিক্ষক, শিক্ষিকা বৃন্দ এবং রাঁধুনি মাসিরা। আর উপস্থিত রয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরা। আজকে একটা বিশেষ দিন, তবে দিনটা আমাদের আনন্দের নয়, খুব দুঃখের দিন। আজকে 11ই আগস্ট, এরকমেরই একদিনে আজ থেকে প্রায় 117 বছর আগে আমরা হারিয়েছিলাম আমাদের দেশের সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুকে। তার মৃত্যু কোনো আনন্দের ছিল না, ছিল অত্যন্ত দুঃখের। কারণ তিনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশের মানুষদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তার বয়স ছিল তখন মাত্র 18 বছর 8 মাস। এখন তোমাদের বাড়িতে হয়তো অনেক দাদা দিদি তারা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে বা সদ্য কলেজে ভর্তি হয়েছে। তার বয়স ছিল ওই রকমই। কিন্তু ক্ষুদিরাম বসু যে লড়াইটা করে গিয়েছিলেন তা পরবর্তীকালে আমাদের দেশে অত্যন্ত কার্যকরী হয়েছিল। তোমরা পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে পড়ে থাকবে, কারণ আমাদের এই সব জানাটা আমাদের অত্যন্ত জরুরি। এগুলো আমাদের দেশের ইতিহাস। প্রায় 200 বছর ধরে এক বাইরের দেশ, ইংল্যান্ড থেকে এসেছিল ইংরেজরা। তারা শাসন করত আমাদের দেশ, এবং আমাদের দেশ থেকে টাকা পয়সা, ধনরত্ন, যা কিছু সম্পদ ছিল তারা নিয়ে যেত তাদের নিজেদের দেশে। তারা ভারতবাসীকে বানিয়েছিল নিজেদের চাকর, গোলাম। ভারতীয়রা মেনে নিতে পারেনি এই পরাধীনতা, এই গোলামি। বিশেষত ভারতের যারা যুবক ছিল তারা মেনে নিতে পারেনি। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এরকমই ছিল এই দুই যুবক। ক্ষুদিরাম বসু আমাদের মেদিনীপুরে মাটিতেই জন্ম, মহবনী গ্রাম। সেই মহবনী গ্রামে তার জন্ম। তার বাবার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু এবং তার মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। সালটা 1889 সাল, 3রা ডিসেম্বর। এই বাংলার বুকে, এই মেদিনীপুরের বুকে জন্ম হয়েছিল ভবিষ্যতের এক অগ্নিপুরুষের, বীরের, ক্ষুদিরাম। তার মায়ের এর আগেও 2-3 জন ছেলে হয়েছিল, কিন্তু ছেলে হলে লক্ষ্মীপ্রিয়া দেবীর ছেলেরা খুব বেশি দিন বাঁচেনি। তার জন্য তিনি তার এই ছোট ছেলেটিকে বাঁচানোর জন্য এক অদ্ভুত পন্থা অবলম্বন করেছিলেন। কি না, 3 মুঠো খুদের বিনিময়ে তার ছেলেকে বিক্রি করে দিয়েছিলেন। বিক্রি বলা ভুল, দান করে দিয়েছিলেন। কেন না, কথিত আছে যে এরকম করলে তাহলে আর ছেলে মারা যাবে না। লক্ষ্মীপ্রিয়া দেবীর যেই চিন্তা ভাবনা অনেকাংশে সঠিক ছিল, আবার অনেকাংশে ভুল ছিল। কারণ তিনি বাঁচিয়েছিলেন তাৎক্ষণিকভাবে ছেলের জীবন, কিন্তু সে ছেলেও অকালে চলে গিয়েছিল। তিনি খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন তার ছেলেকে তার নিজেরই মেয়ে অপরূপার কাছে। এই জন্য তার নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। সেই ক্ষুদিরাম বসু ছোটবেলা থেকেই খুব ছিল দুরন্ত প্রকৃতির।
কিন্তু পড়াশোনায় ছিল মেধাবী এবং বিশেষত বাইরের মানুষের কেউ কোনো দুঃখে পড়েছে, কষ্টে পড়েছে, অভাবে অনটনে, তাকে সাহায্য করার ক্ষেত্রে খুব অগ্রণী ছিল। তার গ্রামের স্কুল খুব একটা ভালো ছিল না, এই জন্য তাকে পড়তে পাঠানো হলো। তার দিদি থাকতেন তখন আমাদের এই তমলুকে, এবং তার জামাইবাবু সেখানে তমলুকে একটা সরকারি অফিসে কাজ করতেন। হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। এখনো তোমরা যদি গিয়ে থাকো বর্গভীমা মন্দির তমলুকে, সেই বর্গভীমা মন্দিরের কাছে এখনো হ্যামিল্টন হাই স্কুল আছে, এবং পশ্চিমবঙ্গের বড় বড় স্কুলগুলোর মধ্যে, ভালো স্কুলগুলোর মধ্যে হ্যামিল্টন হাই স্কুলের নাম আছে, উল্লেখযোগ্যভাবে থাকে। সেই হ্যামিল্টন হাই স্কুলে পড়াশোনা চলাকালীন তার হাতে খড়ি হয় বিপ্লবী দলের। তিনি বিপ্লবী দলের নাম লেখান। তখন বঙ্গভঙ্গ চলছিল 1905 খ্রিস্টাব্দ। সেই 1905 খ্রিস্টাব্দের সময়ে ইংরেজরা সুচতুরভাবে বাংলাকে দুভাগ করে দিয়েছিল। একটা ছিল হিন্দু প্রধান, আর একটা ছিল মুসলিম প্রধান, কিন্তু বাঙালিরা এটা মেনে নেয়নি। আমরা কিছুদিন আগেই, গত পরশুদিন আমরা পালন করেছি রাখি বন্ধন। তোমরা জেনে থাকবে অবশ্যই, এই রাখি বন্ধন শুরু করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনটা করেছিলেন এই বঙ্গভঙ্গের সময়। আসলে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ তিনিও মেনে নিতে পারেননি, তাই হিন্দু মুসলিমের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে, তাদের মধ্যে যদি বন্ধন দৃঢ় হয়, তার জন্য তিনি রাখি বন্ধন শুরু করেছিলেন। সেই রাখি বন্ধন এখনো আমরা টেনে নিয়ে চলেছি, এবং আমরা পরবর্তীকালেও চেষ্টা করব এই সম্প্রীতি বজায় রাখার জন্য। ক্ষুদিরাম বসু সেই সময়ে এই আন্দোলনের তাদের স্কুলে নেতৃত্ব দিয়েছিলেন। খদ্দরে পোশাক পরে একদিন গিয়েছিলেন, তার জন্য মাস্টারমশাই তাকে বের করে দেয়। তখন তিনি গর্বের সঙ্গে বলেন যে বিদেশি পোশাক আমাদের পোশাক নয়, এই খদ্দরের পোশাক আমাদের দেশের গৌরব, আমার নিজের পোশাক, সুতরাং আমি এই পোশাক পরে আসবই আসব। তার দেখা দেখি স্কুলের অন্য ছাত্ররাও সেই পরা শুরু করলো খদ্দরের পোশাক। তার ফলে মাথা নিচু করতে বাধ্য হলো স্কুলের যারা প্রশাসক ছিলেন তারা। ক্ষুদিরাম বসু স্থানীয়ভাবে পিকেটিং করা, নানা রকম ভাবে মিছিল করা ইত্যাদি অংশগ্রহণ করেছিলেন। একদিন ক্ষুদিরাম বসুর ডাক পড়লো। তখনকার দিনে একটা নিষিদ্ধ পত্রিকা ছিল, পত্রিকাটার নাম ছিল সোনার বাংলা। সেই সোনার বাংলা পত্রিকাটা বিলি করতে হবে। ক্ষুদিরাম বসু একটা মেলায় গেলেন সোনার বাংলা পত্রিকা বিলি করার জন্য। সকলকে দিতে লাগলেন, কাকু এই সোনার বাংলা পত্রিকাটা নেবেন, পড়ে দেখবেন। যখন এরকম ভাবে দিচ্ছে, তখন একজন দারোগা ছিলেন সেখানে। সেই দারোগা তখন মেলা দেখতে গিয়েছিলেন সাদা পোশাকেই, তাকেও দিয়ে দিলেন। তখন দারোগাটা যা পড়লো, সোনার বাংলা পত্রিকা, নিষিদ্ধ পত্রিকা, বিপ্লবীদের পত্রিকা, সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম বসুকে ধরতে গেলেন। ক্ষুদিরাম বসু ছুটতে লাগলেন, কিন্তু তখন ছোট কম বয়স আরো অন্যান্য পুলিশ কর্মীরা তারা চলে এসছেন। ক্ষুদিরাম বসু ধরা পড়লেন, কিন্তু সে যাত্রা তিনি রক্ষা পেয়েছিলেন জেল যাত্রা থেকে, কারণ তখন ছিল তার বয়স কম, ছাড় পেয়ে গিয়েছিলেন। কিন্তু বিপ্লবের যার মন্ত্র মনের মধ্যে, যার কাজের মধ্যে, তাকে কেউ কোনোদিন আটকে রাখতে পারবে না। তাই ক্ষুদিরাম বসু সেই বিপ্লবের কর্মপন্থা চালিয়ে যেতে লাগলেন। এরকম ভাবে যখন একটা দিন কাটছে, এদিকে ইংরেজরা আমাদের জাতীয় যে ধ্বনি ছিল তখন, এখনো আমরা সেই ধ্বনিটা উচ্চারণ করি সবকিছুতেই, সেটা বন্দে মাতরম ধ্বনি। সেই বন্দে মাতরম ধ্বনিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যে বন্দে মাতরম যে উচ্চারণ করবে তাকে সাজা দেওয়া হবে। সুশীল সেন বলে একজন 17 বছরের বিপ্লবী, সে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করে করে চলেছেন কলকাতা রাজপথে। এরকম সময় পুলিশ তাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো
ইন্সপেক্টরের কাছে। তখন ইন্সপেক্টর ছিলেন কিংসফোর্ড সাহেব। সেই কিংসফোর্ড সাহেব আদেশ করলেন যে একে চাবুক চালা, যতক্ষণ না বন্ধ করে বন্দে মাতরম ধ্বনি ততক্ষণ চাবুক চলবে। যত চাবুকের প্রহার চলতে থাকলো ততই জোরে জোরে চিৎকার করতে থাকলো সুশীল সেন, বন্দে মাতরম বন্দে মাতরম। অবশেষে সর্বশরীরে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে লুটিয়ে পড়ল সুশীল সেন। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো আগুনের মতো। সকলে জানতে পারল যে একজন বিপ্লবী বন্দে মাতরম ধ্বনির জন্য, দেশের জাতীয় বাণীর জন্য কতটা আত্মত্যাগ করেছে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি বা বিপ্লবীরা আরো অন্যান্য যে বিপ্লবী দলের সদস্য ছিল তারা চিন্তা করলো এই কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে হবে। এইরকম অত্যাচারী শাসককে বাঁচিয়ে রাখা আর প্রয়োজন নেই। কিংসফোর্ড সাহেব যখন খবর পেলেন তখন তিনি কলকাতা থেকে চলে গেলেন মুজফ্ফরপুর, বিহারে ট্রান্সফার নিয়ে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এই দুজন বিপ্লবীর হাতে কাঁধে দায়িত্ব পড়ল এই কিংসফোর্ডকে হত্যা করা। প্রফুল্ল চাকির বয়স তখন কম, 21, আর ক্ষুদিরামের সবে 18 পেরিয়েছে, 19 চলছে। দুজন লক্ষ্য রাখলেন কিংসফোর্ড সাহেব কখন অফিস থেকে বেরোন, কখন বাড়ি ফেরেন, বাড়ি থেকে কখন যান, এই সমস্ত কিছু তার। তারপরে একদিন স্থির হলো যে কিংসফোর্ড সাহেবকে সরিয়ে দিতে হবে আজকে রাত্রে। আমরা প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এই ঘটনাটি। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি দাঁড়িয়েছিলেন একটা রাস্তার ধারে গাছের আড়ালে। রাত্রিবেলা কিংসফোর্ড সাহেবের পিটন গাড়ি আসছিল। দুজন বিপ্লবী ঝাঁপিয়ে পড়লেন। প্রফুল্ল চাকির হাতে ছিল বোমা, ক্ষুদিরাম বসুর হাতে ছিল পিস্তল। বোমা ফাটানো হলো, পিটন গাড়িটা উড়ে গেল, একটা চিৎকার শোনা গেল, আর বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনি বলতে বলতে সেই স্থান ত্যাগ করল। দুইজন বিপ্লবী যখন দেখলো তার কাজ সফল, তারা ছুটতে লাগলো নিজেকে বাঁচানোর জন্য। দীর্ঘ পথ ছোটার পরে দুজন বিপ্লবী স্থির করলেন যে আর একসাথে যাওয়াটা নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে একসাথে গেলে। তখন দুজনে দুটো পথ ধরে নিলেন। প্রফুল্ল চাকি দীর্ঘ বনের ভিতর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পর এসে উঠলেন একটা বাস স্টপেজে বাসে। সেই বাসে ক্লান্ত, অবসন্ন, তৃষ্ণার্ত অবস্থায় এসে বসেছেন সিটে। সেই বাসের সিটে, তার সিটের পাশেই বসেছিল তখন একজন বাঙালি দারোগাবাবু। সে কম বয়স দেখে জিজ্ঞেস করলো, তুমি কে, কি ব্যাপার? প্রথমে একটু হিন্দিতে কথা বলার চেষ্টা করছিলেন। তখন সে দারোগা বললো, তুমি বাঙালি? তখন বলে, হ্যাঁ আমি বাঙালি। এ কথা ও কথায় দারোগা বুঝতে পারলেন ইতিমধ্যে খবরটা ছড়িয়ে গিয়েছিল যে মুজফ্ফরপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। তাই সেই দারোগা কি বুঝতে পেরে গেলেন যে এ মনে হয় সেই বিপ্লবী বাঙালি ছেলে। তিনি যখন ধরতে গেলেন সেই বিপ্লবীকে, প্রফুল্ল চাকি বীরত্বের সঙ্গে হাতে ছিল পিস্তল, সেই পিস্তল নিয়ে নিজেকে গুলি করলেন এবং সেখানেই প্রাণ ত্যাগ করলেন। এদিকে ক্ষুদিরাম বসু, তিনিও দীর্ঘ পথ অতিক্রম করার পরে, ছুটা দৌড়ার পরে অত্যন্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটা দোকানের কাছে গিয়ে বললেন, কাকু একটু জল পাওয়া যাবে? বলছে, জল? ঠিক আছে, জল খাও, তুমি তো ক্ষুধার্ত দেখছি, তুমি খাবারও কিছু খাও। তখন আছে দিন। এই বলে খাবার খেলো আর জলও খেলো। কিন্তু সেই লোকটা ইতিমধ্যে প্রচার হয়ে গিয়েছিল যে দুজন ছেলে কে। আর সেখানে ঘটনাটা কি ঘটেছিল, আসলে সেখানে কিংসফোর্ড সাহেব মারা যাননি, মারা গিয়েছিলেন দুজন নিরপরাধ ইংরেজ মহিলা, একজন মিস কেনেডি আর একজন মিসেস কেনেডি। তার জন্য তাদের হত্যাকারীকে ধরার জন্য চারিদিকে পুলিশ পাহারা বা চারিদিকে ছড়িয়ে পড়েছিল খবরটা। ক্ষুদিরাম বসু যখন সেই দোকানে গিয়ে উঠেছিলেন
দোকানের মালিকও জানতেন যে মনে হয় এই সেই ছেলেটি। তার ফলে ক্ষুদিরাম বসু সেখানেই ধরা পড়ে যান। এইবার ক্ষুদিরাম বসুর বিচার শুরু হলো। বিচারে প্রথম ক্ষুদিরাম বসু নিজে বললেন যে আমি দোষী, আমি প্রকৃত খুনটা করেছি, প্রকৃত অপকর্মটা করেছি আমি। কিন্তু তখন জানতেন না যে প্রফুল্ল চাকি মারা গিয়েছিলেন। পরে যখন জানতে পারলেন তখন তার উকিল বলল যে তুমি এইটা কেন স্বীকার করলে, তুমি তাহলে স্বীকারোক্তিটা দাও যে আমার বলা ভুল হয়েছিল, আমি চেষ্টা করছিলাম প্রফুল্ল চাকিকে বাঁচাতে, আসলে প্রফুল্ল চাকি খুনটা করেছে। কিন্তু ক্ষুদিরাম বসু অনড় ছিলেন। তিনি চাইছিলেন দেশবাসী জানুক ইংরেজদের অত্যাচারের কথা, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের কথা, এবং তারা উদ্বুদ্ধ হোক, আরো শত শত কোটি কোটি ক্ষুদিরাম জন্ম নিক। এইভাবে বিচার হলো। বিচারের রায়ে যে তখন বিচারক ছিলেন গার্লিক্সের, তার ফাঁসির আদেশ দিলেন। 1908 সালের 11ই আগস্ট, অর্থাৎ আজকের দিনেই সেই ফাঁসির যে কাজ সম্পন্ন হয়েছিল এবং আমাদের দেশ থেকে হারিয়ে গিয়েছিলেন একজন বীর বিপ্লবী, একজন মহান অগ্নিবীর, দেশপ্রেমিক ক্ষুদিরাম বসু। আজকে সেই ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। আমরা চাইব তার মৃত্যুদিনে আমরা ভবিষ্যতে তার মতোই দেশপ্রেমিক হতে। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীন দেশে আমাদের যেটুকু কাজ আছে সেটুকু কাজ ভালোভাবে সম্পন্ন করার, অর্থাৎ আমরা এখন ছোট, আমরা চাইব ভালো করে পড়াশোনা করে এমন একটা জায়গায় যেতে যেখানে দেশের দশের সকলের উপকার হবে, দেশের নাম পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখিত থাকবে। এই বলে আমি আবার বীর বিপ্লবীদের, শুধু ক্ষুদিরাম বসু নয়, আমরা হারিয়েছি এরকম আরো অনেক বিপ্লবীদেরকে, সেই সকল বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।